গুড ইভিনিং এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছো। আমরা দুটো পার্টে জাস্ট প্রথম পার্টে ইন্ট্রোডাকশন করেছি এবং লেখিকা আমাদের নয়নতারা সেহগল সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি এবং জেনেছি বাপু সম্পর্কে কিছু, আবার জেনেছি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ কীভাবে এসছে আমাদের এখানে। এই সম্পর্কে আমরা জাস্ট ইন্ট্রোডাকশানে আলোচনা করেছি এবং সেকেন্ড যে ভিডিওটা ছিল সেই সেকেন্ড ভিডিওতে আমরা ইউনিট 1-এর দুটো প্যারা সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা এগিয়ে যাওয়ার আগে আমি জাস্ট একটা কুইক রিভিশন করতে চাই। যেমন আমরা শুরুতেই দেখলাম আমাদের লেখিকা নয়নতারা সেহগল নিজের বাড়িতে সন্ধেবেলায় চা পান করছেন। সেই সময় 30শে জানুয়ারি ছিল এবং সালটা ছিল 1948। তিনি সেই সময় হঠাৎ করে একটা আর্জেন্ট কল পান। সেই কলটা ছিল একটা খবর, যে খবরটা ছিল যে গান্ধীজি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন যখন তিনি প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন এবং আর্জেন্টলি তাকে বিড়লা হাউসে যেতে হবে। তো এই যে বিড়লা হাউসে যাওয়ার সময় তিনি যে গাড়িতে উঠবেন সেই সময় তিনি শোকাহত হয়ে পড়লেন। তিনি বিশ্বাস করতে পারছেন না যে মহাত্মা গান্ধী চলে গেছেন। যখন তিনি বিড়লা হাউসে পৌঁছান, চারদিকে তার আত্মীয় স্বজন এবং তার অনুগামীরা তাকে ঘিরে বসে আছে এবং যে রুমে তিনি আছেন সেই রুমটা একদম নিস্তব্ধ হয়ে আছে। এই যে কথা মহাত্মা গান্ধীর মৃত্যু, এই মৃত্যুটার কথাটা যেন চারদিকে স্প্রেড হচ্ছে, ছড়িয়ে পড়ছে আগুনের শিখার মতো। কিছু দুঃখিত নারী পুরুষেরা সেই বিড়লা হাউসের চারদিকে ঘিরে আছে সেই মহাত্মা গান্ধীর শেষ দেখার জন্য। অনেকেই আবার জানলার থেকে তাকাচ্ছে, কিন্তু একটা বিন্দু মাত্র সাউন্ড করছে না। আমরা এই জায়গায় দেখতে পেলাম লেখিকার সাহায্যে, মানে উনি আমাদের বলতে চাইলেন যে এই সময়টা যেন কিছু, এই যে কয়েক মিনিট যেন ওখানে তিনি প্রবেশ করলেন, সেই সময়টা যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। এই অবধি আমরা এতক্ষণ ইউনিট 1-এ দুটো প্যারার মধ্যে জানতে পারলাম। আমরা এবার বাকি ঘটনাটা জানবো ওনার চোখে উনি কি দেখলেন এই সময়টাতে। তাহলে চলো শুরু করি। The people were too stunned to speak in the beginning. তিনি বলছেন শুরুতে যত লোকজন ছিল সব লোকজন যেন স্টান্ড হয়ে একদম স্টপড হয়ে দাঁড়িয়ে গেছে, মানে কিচ্ছু শব্দ নেই, স্পিক করতে পারছে না, কেউ কথা বলতে পারছে না এই মর্মাহত ঘটনাটার জন্য। Later they clamored widely, shouting and crying. তারপর কি হলো? তারপর তারা ক্লেমার্ড, বুঝতে পারলে? ক্লেমার্ড, তারা গোলমাল করতে শুরু করলো ওয়াইল্ডলি। কেমন ওয়াইল্ডলি? তারা একদম বন্যের মতো, বন্য ব্যক্তিরা যেরকম হয়, বন্য জন্তু জানোয়াররা যেমন হয়, তারা সেই মতন গোলমাল করতে শুরু করলো। শাউটিং মানে চেঁচাতে শুরু করলো, ঠিক আছে, চেঁচিয়ে কান্না করতে শুরু করলো। তো আমরা এই দুটো লাইনের মধ্যে বুঝতে পারলাম একটা লাইন কিন্তু আরেকটা লাইনের একদম বিপরীত। প্রথম লাইনটাতে যখন তারা প্রথমে পৌঁছায় ওখানে মহাত্মা গান্ধীর কাছে, কিন্তু তারা বিন্দুমাত্র আওয়াজ করতে পারেন, তাদের মুখ থেকে একটা শব্দ বেরোয়নি। কিন্তু নেক্সট লাইনে আমরা বুঝতে পারছি তারা সেই কয়েক মিনিটটা, এই নিস্তব্ধতা যেটা ছিল, যেন সময় থমকে দাঁড়িয়েছিল, তারপরের সময়টাই যেন উল্টে গেল, একদম পাল্টে গেল সময়টা। ক্লেমার, তারা গোলমাল করতে শুরু করলো জঙ্গলিদের মতো, ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চেঁচাতে লাগলো এবং কান্না করতে লাগলো। They jostled one another in a stampede
to break into the house. দি জসল। ঠিক, জসল শব্দের অর্থই হচ্ছে একে ওকে ধাক্কা দেওয়া। স্ট্যাম্পার্ড, এই যে স্ট্যাম্পার্ড শব্দটা, এই স্ট্যাম্পার্ড শব্দের অর্থ হচ্ছে, যেমন আমরা জানি না ছাপ দেওয়া, স্ট্যাম্পড, সেখান থেকে স্ট্যাম্পার্ড। তো এই স্ট্যাম্পার্ড শব্দের এখানে মানে হচ্ছে যে যে লোকগুলো, যে পিপলগুলো ছিল ওখানে, তারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলো এবং একে অপর হাত দিয়ে, মানে মনে করো ধাক্কা দিলে একে অপরের গায়ে লাগে না, মনে জাস্ট একটা এক্সাম্পল যদি দিই, তাহলে তোমরা যদি হুড়োহুড়ি করো কোনো জায়গায়, তোমার ভিড় দেখেছো, আমাদের লোকাল ট্রেন বা যে কোনো জায়গায় ভিড় হয়, সেখানে যে হুড়োহুড়ি হয়, একের উপরে হাত লাগে, স্ট্যাম্পড হয়, ওটাই তিনি এখানে বলতে চাইছেন যে দি জোসেলস ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পড, মানে একেবারে হাত দিয়ে মানে ধাক্কামুক্কি শুরু করলো। কেন? টু ব্রেক ইনটু দ্য হাউস, সেই বাড়িতে ঢোকার জন্য। এখানে কোন বাড়ির কথা বলা হচ্ছে? ইয়েস, অফকোর্স, এখানে বিড়লা হাউসের কথা বলা হচ্ছে, যেখানে মহাত্মা গান্ধীর পার্থিব শরীর রাখা আছে। দি কাউন্ট আ লিটল, এখানে দেখো, দি কাউন্ট আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। এখানে দেখো, দি কাউন্ট, এই কাউন্ট শব্দের অর্থ হচ্ছে শান্ত হওয়া। আমরা জানি লিটল মানে অল্প, তারা অল্প সময়ে মানে শান্ত হয়ে গেল অল্প সময়ের জন্য। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড, যখন এটা অ্যানাউন্স করা হলো, ঘোষণা করা হলো, দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যে এই ঘোষণাটা করা হলো যে এই যে ফিউনারাল, শেষ কার্য, মহাত্মা গান্ধীর যে শেষ কার্য হবে, শেষ কার্যটা হওয়ার আগে প্রত্যেককেই যে তাকে দেখার ব্যবস্থা করে দেওয়া হবে, মানে সবাইকে দেখতে দেওয়া হবে। তখন তারা একটু শান্ত হলো, এই হুড়োহুড়িটা একটু বন্ধ করে দিল। চলো নেক্সট দেখি। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" This was surely the question uppermost in the mind many people. বলার মানে হচ্ছে, when one is faced with the shock of loved one's death, যখন কোনো ব্যক্তি তার কোনো প্রিয়জনের মৃত্যুর যে সিচুয়েশনটা, তার যে ঘটনাটা মুখোমুখি হয়, সেই সময় সে কি উইম্পার্স। দেখো, আমাদের একটা শব্দ আছে উইম্পার্স। এই উইম্পার্স শব্দের অর্থই হচ্ছে মানে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করা। যখন মনে করো তোমার বাড়িতে বা কারো বাড়িতে এমন কিছু হোক না, অবশ্যই মৃত্যু আমাদের একটা সব থেকে বড় সত্য, সবাইকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। তবে এখানে বলা হচ্ছে, যখন আমরা কোনো নিজের খুব প্রিয়জনের মৃত্যু দেখি, তখন আমরা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করি এবং মনে একটাই প্রশ্ন আসে, হোয়াট উইল বিকাম, মানে এবার কি হবে? সে তো আমাকে ফেলে চলে গেল, হি হ্যাজ লেফট মি। when one is faced, যখন সে কোনো মুখোমুখি হয়। তুমি যদি নিজের বড়দের বাড়িতে কোনো দিন দেখেছো, তারাও যদি কোনো দিন কাউকে হারায়, তখন এই জিনিসটা হয়। আমি প্রিয়জনের কথা বলছি, তুমি জাস্ট একটা ইমেজিন করো, আজকে বর্তমান পরিস্থিতিতে সবার কাছে মোবাইল আছে, নানা ধরনের টেকনিক্যাল জিনিস আছে। মনে করো তোমার সেই প্রিয় মোবাইলটা বা তোমার প্রিয় কোনো খাতা বা তোমার ডায়েরি কোনো কিছু হারিয়ে যায়, তখন কেমন মনে হয়? এটা তুমি হয়তো ওই জিনিসটা রিপ্লেস করতে পারবে, কিন্তু একটা প্রিয়জনকে তুমি কোনোদিন কিন্তু রিপ্লেস করতে পারবে না। তোমার বাড়ির কোনো প্রিয়জন যদি কোনোদিন মারা যায়, সে কিন্তু আর ফিরে আসে না। তো এই যে হারানোর যে দুঃখটা, এটা যখন ফেস করতে হয়, সেই সময় কী আসে প্রশ্ন মনে? তিনি এটাই বলছেন যে তখন মনে এটাই প্রশ্ন আসে যে এবার কি হবে? হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি, তিনি আমাকে ছেড়ে চলে গেছেন।
এই পরের লাইনটি তিনি ওটাই বলছেন, দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপার মোস্ট ইন দ্য মাইন্ড। আমাদের মস্তিষ্কের সব থেকে উপরে এই প্রশ্নটাই তুলে আসে। আমরা জানি মস্তিষ্কে আমাদের হাজার হাজার লাখ লাখ প্রশ্ন আসে, ঠিক আছে, আমরা নানা ধরনের প্রশ্ন আসে, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের সব থেকে প্রথম এবং উপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে যে এবার কি হবে। তো এখানে জেনে রাখো, এই মর্নিং যে শব্দটা আছে, এই মর্নিং শব্দের অর্থ হতে যারা দুঃখিত ব্যক্তি, যারা মানে শোকাহত ব্যক্তি, ঠিক আছে, দে লুক লাইক লস্ট চিলড্রেন। দেখো, তিনি বলতে চাইছেন যে প্রত্যেক ব্যক্তিরা, মানে তুমি যদি মনে করো তোমার সেই কোনো জিনিসটা হারিয়েছো, সেই জিনিসটা মনে হয় যেন এখানেই রেখেছি, খুঁজে খুঁজে তুমি হয়ে যাবে, কিন্তু পাবে না। সেই ছোট্ট জিনিসটা, কিন্তু সেই জিনিসটা রিপ্লেস করা যায়, সেই জিনিসটার জায়গায় অন্য কিছু আনা যায়, নতুন কিছু আনা যায়, বেটার কিছু আনা যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি চলে যান, কোনো প্রিয়জন যদি চলে যান, তাকে কিন্তু কোনো দিন রিপ্লেস করা যায় না। কোনো সেই জায়গাটা কোনো দিন কোনো নতুন বা কোনো ভালো বেটার পারসনকে দিয়ে কোনো দিন পূর্ণ করা যায় না। তো তিনি সেটাই বলছেন যে যেন যখন বাচ্চারা যদি নিজের পরিবারকে হারিয়ে ফেলে, সেই মতো পরিস্থিতি আমাদের এখানেও আছে। যেমন আমরা গান্ধীজিকে হারিয়েছি, আমরা চারদিকে মনে হচ্ছে যেন আমরা নিজের বাবাকে হারিয়েছি। দে লুক লাইক লস্ট চিলড্রেন। সবাই যেন দেখতে মনে হচ্ছিল তারা যেন তার পরিবারকে হারিয়েছে। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. It was the question, এটাই একটা প্রশ্ন আমাদের প্রত্যেকের মনে, যারা এখানে আমরা বসে আছি। তিনি বলছেন স্টিল শকড, সবাই কিন্তু এখনও স্তম্ভিত হয়ে আছে, অ্যান্ড আনবিলিভিং, এখনও কেউ বিশ্বাস করতে পারছে না এই কথাটা যে মহাত্মা গান্ধী আমাদের ছেড়ে চলে গেছেন। মহাত্মা গান্ধীর এই যাওয়াটা যেন কেউ স্বীকার করতে পারছেন না। যারা ওখানে বসে আছেন তারা এটা মানতে চাইছেন না। উই লিসেন টু দ্য, এই পরের লাইনটা দেখো, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমাদের সেই সময় যখন নয়নতারা সেহগল ছিলেন, আমরা এটা ভালো করেই জানি, এই সময় নয়নতারা সেহগল যখন গান্ধীজি খুব একটা ভালো পরিস্থিতিতে ছিলেন, যখন তিনি নানা সত্যাগ্রহ বা নানা অসহযোগ আন্দোলন এইসবগুলো করেছিলেন, তখন তিনি খুব ছোট ছিলেন, সেই জন্য তার ওগুলো খুব একটা নেই। কিন্তু উই লিসেন, মানে এই সময়টা আমরা জানি যে সেই সময় না কোনো টিভি ছিল, ইন্টারনেট ছিল, এইসবগুলো তো দূরের কথা, কিছুই ছিল না। শুধু রেডিওতে ব্রডকাস্ট হতো, সারা ভারতের মধ্যে, পৃথিবীর মধ্যে কী চলছে সেখান থেকেই জানা যেত। তো সেই বিড়লা হাউসেও একটা ব্রডকাস্ট হচ্ছে, একটা সম্প্রচারণ হচ্ছে রেডিওতে, এবং সেটাই সবাই শুনছে, এবং রেডিওটা বলছে পিপল অফ ইন্ডিয়া, মানে পুরো পিপল অফ ইন্ডিয়া শুনছে এটা, দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর, যে বাপু আর আমাদের সাথে নেই, বাপু চলে গেছেন। খুবই সুন্দর। আমরা এই দুটো প্যারাতে খুব ভালো ভালো ওয়ার্ডও পেয়েছি, এবং খুব মর্মাহত একটা ঘটনাকে আমরা কাছে পেয়েছি ইনার দ্বারা। তো এখানে দেখো কয়েকটা ওয়ার্ড আমরা আলোচনা করব। ওয়ার্ডগুলো আমাদের পরীক্ষা বলো বা যে কোনো জায়গায় আমাদের নিজের ওয়ার্ড স্টকও অনেকেই কাজে লাগবে। স্টান্ট মানে আমরা জানি যে স্তব্ধ হয়ে যাওয়া। ক্লেমার্ড মানে আমরা বললামই, ক্লেমার্ড মানে হচ্ছে আমাদের গোলমাল করা, ঠিক। ওয়াইল্ডলি মানে জঙ্গলির মতো। শাউটিং মানে খুব জোরে চেঁচানো। ক্রাইং মানে কান্না। জয়েস্টেলড মানে আমরা জানি যে ধাক্কামুক্কি করা। স্ট্যাম্পেড মানে জানি আমরা ছাপ দেওয়া, ঠিক আছে, এগুলো হলো, তাই না? এবার দেখি এখানে কাল্মড। এই কাল্মড মানে হচ্ছে আমাদের মানে শান্ত হওয়া, ঠিক আছে। অ্যানাউন্স মানে যেটা হচ্ছে মানে কোনো খবর আমাদের মানে কি ঘোষণা করা, ঠিক আছে। ফিনারেল মানে আমরা ভালো করেই জানি এটা হচ্ছে আমাদের শেষ কার্য যেটা, তাই না। ওয়েম্পার্স মানে যারা আর কি মানে যেটা ফুঁপিয়ে কান্না, তাই না। ঘ্যান ঘ্যান করে যে কান্না হয়, সে ফুঁপিয়ে কান্না, তাই না।
এই মর্নিং মানে জানি আমরা যারা শোকাহত ব্যক্তিদের বলা হয়, শকড মানে জানি আমরা স্তম্ভিত হয়ে যাওয়া বা মানে আশ্চর্যিত হয়ে যাওয়া, আনবিলিভিং মানে অবিশ্বাস্য, তাই না? আই হোপ তোমরা বুঝতে পেরেছো এবং আন্ডারস্ট্যান্ড হয়েছে। বেটার হচ্ছে এটা আন্ডারস্ট্যান্ড করা, ঠিক আছে? যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে, নতুন ওয়ার্ডগুলোকে নিজের লাইফে ইন্ট্রোডিউস করা। আই হোপ সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা পরের নেক্সট পার্টে আমরা ইউনিট 2টা জাস্ট শুরু করব। সো থ্যাংক ইউ।